আওয়ামী লীগের ভাইয়েরা আপনাদের নেত্রী কামটা করলো কি বলেন? লজ্জা থাকলে আপনারা আবার এই বাংলাদেশে শেখ হাসিনার নাম মুখে নিতেন। আপনাদের সর্বপ্রথম কাজ হলো শেখ হাসিনার সকল স্মৃতিচিহ্ন নিজ হাতে বাংলার মাটিতে কবর রচিত করে দেওয়া। ভারতকে বলতে চাই, প্রতিবেশী সুলভ সৌজন্যতা যদি আপনারা রক্ষা করতে চান, যদি আপনারা ন্যূনতম কূটনৈতিক সৌজন্যতা, ভক্ততা, সভ্যতা রক্ষা করতে চান, বাংলাদেশের আদালত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি, শত শত খুনের মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তুলে দিতে হবে। আমি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে, গুম এবং খুন হত্যাকাণ্ডের শিকার হওয়া, নাম জানা না জানা আমার ওই সকল ভাই ও বোনদেরকে, যাদের শাহাদাতের রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ আজ এই পর্যায়ে উন্নীত হতে তাকে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে, অনেক ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করতে হয়েছে, অনেক শাহাদাতের রক্তদান করতে হয়েছে। যদি আমরা একটু পিছন ফিরে তাকাই, আমরা দেখব বাংলাদেশের এই মানুষকে, এদেশের জনগোষ্ঠীকে, এই জনপদের মানুষকে 190 বছর পর্যন্ত সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। আজাদির লড়াই, স্বাধীনতার লড়াই, মুক্তির লড়াই। 190 বছরের সেই মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে এদেশের মানুষ ব্রিটিশের কবল থেকে মুক্তি পেয়েছিল। ব্রিটিশ আমলেই 20 শতকের গোড়ার দিকে বাংলাদেশের মানুষ তৎকালীন অবিভক্ত এই বঙ্গ জনপদের পূর্ববঙ্গের মুসলমানেরা স্বতন্ত্র জাতিসত্তা গঠন করার লক্ষ্যে, এই অঞ্চলের মুসলমানদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গের দাদাবাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের মুসলমান জাতিসত্তার উন্মেষ ঘটিয়েছিল এবং তাদের উত্থান ঘটেছিল। তখনও বাংলাদেশের মানুষকে অনেক প্রতিকূলতার মোকাবেলা করতে হয়েছে। দাদা রবীন্দ্রনাথ বাবু ঠাকুরদের নেতৃত্বে এই মুসলমানদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য, পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উন্মেষকে ঠেকিয়ে দেওয়ার জন্য, পূর্ববঙ্গের রাজধানী ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে রবীন্দ্র বাবুরা সহিংস বঙ্গভঙ্গ রদ আন্দোলন করে মুসলমানদের, এই বাংলার মুসলমানদের উন্মেষ এবং তাদের উত্থানকে ঠেকিয়ে রাখার চেষ্টা করেছিল। কিন্তু 1947 সালে সংগ্রামের মধ্য দিয়ে একই সঙ্গে আমরা যেভাবে ব্রিটিশদের জাতাকল থেকে মুক্ত হয়েছিলাম, পশ্চিমবঙ্গের দাদাবাবুদের আধিপত্য থেকেও মুক্ত হয়ে পূর্ববঙ্গের মুসলমানরা স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার অধিকার অর্জন করেছিল। 1947 সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা শেরে বাংলা একে ফজলুল হকের উত্থাপিত লাহোর প্রস্তাব অনুযায়ী ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান এলাকাগুলোতে স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র গঠিত হওয়ার প্রস্তাব ছিল। পরবর্তীতে সেই প্রস্তাবকে বিকৃত করে অভিন্ন একটি পাকিস্তান রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। দীর্ঘ 24 বছরের বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের প্রভুত্বের কবর রচনা করে 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় হয়। পৃথিবীর আকাশে ওড়ে লাল সবুজের এই স্বাধীন পতাকা। আমি বলতে চাই, এই বাংলাদেশকে বিশ্ব দরবারে স্বকীয় পরিচয় নিয়ে মাথা তুলে দাঁড়াবার জন্য এভাবেই তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হয়েছে।
আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়তে হয়েছে, আধিপত্যবাদী হিন্দুত্ববাদী পশ্চিমবঙ্গের দাদাবাবুদের আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে লড়তে হয়েছে, পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের প্রভুত্বের বিরুদ্ধে লড়তে হয়েছে। প্রতিটি আধিপত্যবাদী জালিম শক্তিকে পরাস্ত করে বাংলার মানুষ তার স্বাধীনতা অর্জন করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটা যেমন আমাদের গৌরবের ইতিহাস, এটা যেমন আমাদের অহংকারের ইতিহাস, এটা যেমন আমাদের জাতিসত্তা হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ইতিহাস, ঠিক তেমনি ভাবে প্রতিটি ইতিহাসের পেছনে রয়েছে আমাদের অনেক না পাওয়ার বেদনার গল্প, আমাদের অনেক হৃদয়ের রক্তক্ষরণ। প্রতিটি সংগ্রামে বাংলার মানুষ রক্ত দিয়ে বিজয় অর্জন করেছে, বাংলার মানুষ ত্যাগ আর কোরবানি স্বীকার করে তারা বিজয় ছিনিয়ে এনেছে। কিন্তু বিজয় ছিনিয়ে আনবার পর ষড়যন্ত্রমূলকভাবে তাদের অর্জনকে ছিনতাই করা হয়েছে। আমরা আমাদের ঐতিহাসিক নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গের এবং অবিভক্ত ভারত গঠনের বিরুদ্ধে মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটানোর লক্ষ্যে মুসলমানদের ইসলামী তাহজিব তামাদ্দুন ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে 47 সালে যখন আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে যখন আমরা স্বাধীন হলাম, তখন আমাদেরকে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে একসঙ্গে এক সূত্রে গেঁথে দিয়ে এমন একটি রাষ্ট্র গঠন করা হলো, ভৌগোলিকভাবে যে রাষ্ট্র সুদূর অনেক দূরত্বে অবস্থিত, আর যে রাষ্ট্রের মধ্যখানে শত্রু রাষ্ট্রের অবস্থান। এভাবে গোড়ার 47 সালের দেশ বিভক্তির সময়ে গোড়াতেই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে, বাংলাদেশকে স্বাধীনভাবে গড়ে উঠবার সুযোগ না দিয়ে, পশ্চিম পাকিস্তানিদের করতলগত করে দিয়ে 47-এর অর্জনকে ম্লান করবার চেষ্টা করা হয়েছে। আবার আমাদেরকে 24 বছর পর্যন্ত সংগ্রাম করতে হয়েছে। যদি 1947 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুযায়ী পশ্চিম পাকিস্তানিদের আলাদা রাষ্ট্র এবং এই পূর্ববঙ্গে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র হতো, 24 বছর আমাদেরকে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়তে হতো না, আমাদেরকে রক্ত দিতে হতো না, সংগ্রামের মধ্য দিয়ে আবার নতুন করে আমাদেরকে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করা লাগতো না। কিন্তু আমাদেরকে 47 সালে ষড়যন্ত্রমূলকভাবে এই বাংলাদেশের স্বাধীনতাকে বিলম্বিত করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঠিক একইভাবে 71 সালের মুক্তি সংগ্রাম, সেই মুক্তি সংগ্রামের পরেও রয়েছে আমাদের অনেক না জানা না বলা দুঃখজনক ইতিহাসের কাহিনী। আমরা দেখেছি 1947 সালের পরে 1952 সাল, 52 পরে 54 যুক্তফ্রন্ট, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর জাতীয় নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, অনেকগুলো পর্ব পাড়ি দিয়ে 71 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় দিবস উদযাপন করেছে, বিজয়ের লাল সূর্য ছিনিয়ে এনেছে। এই দীর্ঘ সময়ে কখনোই বাংলাদেশের মানুষকে ইসলামের বিপক্ষে কোনো কথা বলা হয় নাই, বাংলাদেশের মানুষকে কোনোদিনও ধর্মনিরপেক্ষ নামক কুফরি মতবাদের স্লোগান শোনানো হয় নাই। কিন্তু আমরা দেখলাম 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ মুক্তি লাভ করবার পর, স্বাধীনতা অর্জন করার পরে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি দীর্ঘ এই সময়টায় পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। তিনি স্বাধীনতার পরে মুক্তি পেলেন, মুক্তি পেয়ে প্রথম গেলেন লন্ডন। লন্ডন থেকে তিনি সদ্য স্বাধীন বাংলার মাটিতে পা না রেখে, বাংলাদেশের মানুষের কাছে না এসে সর্বপ্রথম তিনি গেলেন নয়াদিল্লিতে, সাক্ষাৎ করলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। এই ইতিহাস আজকে আলোচনা করতে হয়, কারণ সেদিনই বাংলাদেশের মানুষের ভাগ্যের বিপর্যয় ঘটেছিল। যেদিন শেখ মুজিবুর রহমানকে বহনকারী সেই বিমান বাংলার মাটিতে ল্যান্ড না করে নয়াদিল্লিতে যেদিন সেই বিমান অবতরণ করেছিল, সেদিনই বাংলাদেশের মানুষের ভাগ্যের বিপর্যয় ঘটেছিল। তিনি সেদিন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করলেন। ইন্দিরা গান্ধী তাকে প্রেসক্রিপশন দিয়ে দিলেন। সেই প্রেসক্রিপশনে
বাংলাদেশের 9 মাসের মুক্তিযুদ্ধ, 24 বছরের বৈষম্য বিরোধী আন্দোলন, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, এই সবগুলোকে ভারতের বুটের তলায় পিষ্ট করা হলো। ভারতীয় প্রধানমন্ত্রী লিখে দিলেন, বাংলাদেশে একটি সংবিধান রচনা করবার অর্ডার দিলেন তিনি, যেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে অক্ষরে অক্ষরে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশে একটি সংবিধান প্রণয়ন করবার জন্য শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব তিনি নয়াদিল্লি থেকে বাংলাদেশে এলেন। 72 সালে সংবিধান রচিত হলো, আর সেই সংবিধানে বাংলাদেশের মুসলমানদের 190 বছরের সংগ্রামের ইতিহাসকে মুছে ফেলবার চেষ্টা করা হলো। সেই সংবিধানের মধ্যে নেসার আলী তিতুমিরদের বাঁশের কিল্লার ইতিহাসকে অস্বীকার করার চেষ্টা করা হলো। সেই সংবিধানে ফকির মজনু শাহ, হাজী শরীয়তুল্লাহদের 100 বছরের সংগ্রামের ইতিহাসকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো। বঙ্গভঙ্গ আন্দোলন এবং পূর্ববঙ্গের মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তা গঠন করবার ইতিহাসকে মুছে ফেলবার চেষ্টা করা হলো। শেরে বাংলাকে ফজলুল হকের ঐতিহাসিক লাহোর প্রস্তাবকে পর্যন্ত প্রত্যাখ্যান করবার চেষ্টা করা হলো। এই সব কিছু করে ভারতের সংবিধানের মূলনীতির ভিত্তিতে কপি পেস্ট করে বাংলাদেশের সংবিধান তৈরি করে স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণতলে বলি দেওয়া হলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে একবার 47-এর অর্জনের পর আমাদের অধিকারকে দাবায় রাখা হলো। আবার 71-এর স্বাধীনতা অর্জন করার পর আমাদেরকে আরেকটি ফ্যাসিবাদী, আরেকটি আধিপত্যবাদী শক্তির দাসত্বের শৃঙ্খলে আমাদেরকে আবদ্ধ করা হলো। এরপরের ইতিহাস আরো করুণ ইতিহাস, এরপরের ইতিহাস বঞ্চনার ইতিহাস, এরপরের ইতিহাস মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখবার ইতিহাস, এরপরের ইতিহাস 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে 72-এর ভেজাল চেতনাকে মার্কেটিং করবার ইতিহাস। বিগত 50 বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার ন্যাসপেন্সারদের মাধ্যমে বারবার একটি চেতনার কথা আমরা শুনেছি। আসলে সেই চেতনাটি ছিল 72-এর চেতনা। সেই 72-এর চেতনাকেই 71-এর চেতনা বলে এ জাতিকে গেলাবার চেষ্টা করা হয়েছে। সেই 72-এর চেতনা ছিল বাংলাদেশকে ভাগ করার চেতনা। 72-এর চেতনা ছিল বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থার দাবি আদায়ের সংগ্রামকে টুটি চেপে হত্যা করবার চেতনা। সেই চেতনার গল্প গাইতে গাইতেই 2024 সাল পর্যন্ত শেখ হাসিনারা বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রামকে দাবায় রাখবার চেষ্টা করেছে। এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন এবং সংগ্রামকে তারা হত্যা করবার চেষ্টা করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, 24 জুলাই এবং আগস্টের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলার দামাল ছেলেরা শেখ হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি, আওয়ামী লীগের বিভাজন এবং বিভক্তির রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আওয়ামী লীগ চেয়েছিল এই দেশটাকে বিভক্ত করে রাখতে, ভাগ করো, শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল, এই ধরনের চরম চাণক্য নীতি অবলম্বন করে শেখ হাসিনা এবং তার দল সবসময় বাংলাদেশকে বিভক্ত করে রাখবার চেষ্টা করেছে। তাদের মূল নীতি ছিল, তাদের রাজনৈতিক পলিসি ছিল, যারা শেখ হাসিনার গুণগান গাইবে, যারা তার আনুগত্য করবে, তারা স্বাধীনতার সময় যেই পক্ষে থাকুক, অটোমেটিক শেখ হাসিনার আনুগত্য করলে সে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিতে রূপান্তরিত হয়, আর শেখ হাসিনার বিপক্ষে গেলেই রাজাকার হয়ে যায়। এভাবেই মুক্তিযুদ্ধ আর রাজাকার দুইটা পক্ষ তৈরি করবার একটা অফুরন্ত মেশিন নিয়ে শেখ হাসিনা বিগত বাংলাদেশে বছরের পর বছর শাসন করে গেছে, আর এদেশের মানুষকে বোকা বানিয়ে গিয়েছে। সর্বশেষ যখন 2024 জুলাই আগস্টে আমার বাংলার দামাল ছেলেরা অধিকার আদায়ের জন্য রাজপথে নামল, কোটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতা রাজপথে নেমেছিল। তারা বলেছিল, মেধাভিত্তিক একটি জাতি গঠন করতে হলে, মেধাভিত্তিক একটি উন্নত রাষ্ট্র গঠন করতে হলে, যোগ্যতা এবং মেধার মূল্যায়ন করতে হলে
প্রচলিত এই কোটা পদ্ধতি সংস্কার করতে হবে, বাতিল করতে হবে। এ দাবি যখন শেখ হাসিনার সেই ভাওতাবাজির রাজনীতির বিপক্ষে গেল, শেখ হাসিনা কি করলো? সে তার বিরুদ্ধে যাওয়ার কারণেই এই ন্যায়সঙ্গত আন্দোলনকে এবং এই ন্যায়সঙ্গত আন্দোলনের সংগ্রামী বাংলার কচিকাঁচা এবং এদেশের দামাল সন্তানদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল। আমরা জানি এরপরের ইতিহাস। আমার ছাত্র জনতা বলল, অধিকার চাইতে গেলে যদি রাজাকার হতে হয়, দেশকে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে গড়ে তুলবার দাবি উত্থাপন করতে গেলে যদি রাজাকার হতে হয়, যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে বলতে গেলে রাজাকার হতে হয়, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যদি সংগ্রাম করলে রাজাকার হতে হয়, 4 কোটি ছাত্র জনতা বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে একসঙ্গে গর্জে উঠলো, আমি কে তুমি কে। গোটা বাংলাদেশের ছাত্র জনতা বলল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় তাহলে আমরা সবাই রাজাকার। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করলে যদি রাজাকার হতে হয় আমরা সবাই রাজাকার। তারা বলল যে দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় আমরা দেশের পক্ষে কথা বলে সানন্দ চিত্তে আমরা সকলেই রাজাকারী খেতাব গ্রহণ করলাম। বাংলার 4 কোটি ছাত্র জনতা যখন শেখ হাসিনার এই ভাওতাবাজির স্লোগানকে বুমেরাং বানিয়ে দিল, সেদিনই প্রকৃত অর্থে শেখ হাসিনার রাজনীতির কবর রচনা হয়ে গিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আর শেখ হাসিনাকে নিয়ে দীর্ঘ কোনো কথা বলতে চাই না। শুধু একটি কথা বলতে চাই, যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন হিসাবে, যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন তাদের বিবেকের বদ্ধ দুয়ারে একটু কড়া নাড়তে চাই। আপনারা মনে করেন যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের 12টা বাজিয়ে গেছে? না, শেখ হাসিনা বাংলাদেশের যেমন 12টা বাজিয়েছে, আওয়ামী লীগেরও 12টা বাজিয়ে গেছে। এবং এটা সে করেছে খুব ঠান্ডা মাথায়, সুপরিকল্পিতভাবে। শেখ হাসিনা যখন রাজনীতিতে পদার্পণ করেছে, সে যখন তার পিতার হত্যাকাণ্ডের পরে 1975 সালে যখন সে রাজনীতিতে পদার্পণ করবার প্রথম পদক্ষেপ গ্রহণ করে, তখনই শেখ হাসিনার রাজনীতির মূল কথা ছিল প্রতিশোধের রাজনীতি। যারা তার বাবাকে হত্যা করেছে, তিনি তার হত্যাকারীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার অভিপ্রায় নিয়ে রাজনীতিতে এসেছিলেন। তিনি বলেছিলেন একথা জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে, যে জাতি আমার বাবাকে হত্যা করেছে আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। আওয়ামী লীগের লোকেরা মনে করবেন শুধু বাংলাদেশের সাধারণ জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ দেন নাই, আওয়ামী লীগের কাছ থেকেও প্রতিশোধ নিয়েছেন। নেট দুনিয়ায় এখনো শেখ হাসিনার একটা বক্তব্য রয়েছে, বহুল প্রচলিত, বহুল প্রচারিত, ভাইরাল বক্তব্য। তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, 75-এর 15ই আগস্ট আমার বাবা যখন 32 নম্বরে গুলি খেয়ে লাশ হয়ে পড়ে থাকলো, এত বড় সংগঠন, লক্ষ লক্ষ নেতা কর্মী, কেউ আওয়ামী লীগের কেউ তো সেদিন আমার বাবার পাশে এসে দাঁড়ায়নি, কেউ তো আসেনি আমার বাবার লাশটাকে তুলতে। কোথায় ছিল এত নেতা, কোথায় ছিল এত কর্মী, কোথায় ছিল এত বড় সংগঠন? এই বক্তব্যের মধ্য দিয়েই তার মুখ ফসকে বেরিয়ে এসেছিল তিনি আওয়ামী লীগের ব্যাপারে কি ধারণা পোষণ করেন। প্রকৃত অর্থে 75 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীরাই জড়িত ছিল। এই জন্য শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছে তার বাবার হত্যাকারীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য। আর এই জন্যই তিনি জানতেন 5ই আগস্ট কি ঘটতে যাচ্ছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে বাংলাদেশ রাষ্ট্রের এতগুলো গোয়েন্দা সংস্থা, এতগুলো এজেন্সি, যারা সব সারা বাংলাদেশে একেবারে জালের মতো বিস্তৃত হয়ে আছে, বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দলীয়করণ করেছিল। ডিজিএফআই কে দলীয়করণ করেছিল, এনএসআই কে দলীয়করণ করেছিল, এসবি কে দলীয়করণ করেছিল। আরে শুধু দলীয়করণ নয়, এই ডিজিএফআই, এনএসআই, এসবি সহ গোটা বাংলাদেশের প্রশাসনকে অন্য সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে যেমন লেলিয়ে দিয়েছিল, ব্যক্তিগতভাবে আমি মামুনুল হকের বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়েছিল শেখ হাসিনা। আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল সব গোয়েন্দা সংস্থাগুলোকে, পুলিশ বাহিনী, র্যাব এবং গোটা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল।
যেই গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের প্রতিটি নাগরিকের বিরুদ্ধে প্রতিটি ভিন্ন মতাবলম্বীকে এভাবে শায়েস্তা করতে চায়, তারা কি শেখ হাসিনার কাছে প্রকৃত মাঠের চিত্র তুলে ধরতো না? অবশ্যই তুলে ধরতো। গোয়েন্দা সংস্থার সূত্রগুলোর মাধ্যমে শেখ হাসিনা জানতো। এর বাইরে বহুল কথা প্রচলিত রয়েছে যে শেখ হাসিনার নিজস্ব আরেকটা গোয়েন্দা বাহিনী ছিল। সেই প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন কেন্দ্রিক সে ওই গোয়েন্দা সংস্থাটা ব্যক্তিগতভাবে সে নিজের লালন পালন করত। তারা কি রিপোর্ট দেয় নাই শেখ হাসিনাকে বাংলাদেশের পরিস্থিতি? আর তার চেয়ে বড় কথা হলো, শেখ হাসিনা যেই দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশটাকে যে দেশের অঙ্গরাজ্য করদ রাজ্যে পরিণত করার জন্য, যে দেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি তিলক পরেছিলেন, সেই দেশের গোয়েন্দা সংস্থা বলা হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পায়ে পায়ে হাঁটে। তারা কি শেখ হাসিনাকে বলে নাই যে আপা তোমার কিন্তু 12টা বেজে গেছে? সব বলেছে। তিনি আগে থেকে অনুমান করতে পেরেছিলেন যে তার 12টা অলরেডি বেজে যাচ্ছে। যখন তিনি নিশ্চিত হয়েছেন যে তার আর এদেশে থাকা চলবে না, এদেশে তার সময় ফুরিয়ে এসেছে, তার রাজনীতি অতীত হয়ে গিয়েছে, এটা জানবার পর তিনি কি করেছেন? আওয়ামী লীগের নেতা কর্মীকে সেভ করার চিন্তা করেছেন? আওয়ামী লীগ দলকে রক্ষা করার চেষ্টা করেছেন? না, তিনি চেষ্টা করেন নাই। এলিমেন্ট টাওয়ার শেষ মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, ছাত্রলীগকে হেলমেট বাহিনী বানিয়ে, যুবলীগকে হাতুড়ি লীগ বানিয়ে, এই ছাত্র জনতার বিরুদ্ধে রিভলভার, পিস্তল, রাইফেল দিয়ে এদেরকে খুনি বাহিনীতে পরিণত করার জন্য বাংলাদেশের তামাল সন্তানদের বিরুদ্ধে রাজপথে নামিয়ে দিয়েছে। বলেছে গুলি চালা, আমি আপা আছি, তোরা চিন্তা করিস না। তার ছাত্রলীগকে বলেছে তোরা গুলি চালা, আমি আপা আছি। যুবলীগকে বলেছে তোরা সন্ত্রাস কর, আমি আপা আছি। হাতুড়ি লীগকে বলেছে তোরা হাতুড়ি দিয়ে পিটা, আমি আপা আছি। হেলমেট লীগকে বলেছে তোরা হেলমেট পরে সন্ত্রাস কর, আমি আপা আছি। আর আপা কি করেছেন? তলে তলে তিনি তার 14টা লাগেজ গুছাইছেন। তিনি তার ছেলেটাকে আগেই নিরাপদে দূরত্বে পাঠিয়ে দিয়েছেন। মেয়ে একটা ছিল, ওই মেয়েটাকেও দাদাদের দেশে আগেই পোস্টিং করে দিয়েছেন। পরিবারের আপনজন বলতে যা ছিল সবগুলোকে তিনি আগেই সীমান্তের অপর প্রান্তে পাঠিয়ে দিয়েছেন। একটা বোন ছিল, ওই বোনটাকে বগল দাবা করে 14টা লাগেজ, আগে যা চুরি করার তো করেছেই, দেশের গোটা অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, লক্ষ কোটি টাকা তিনি চুরি করেছেন। এই সব কিছু করার পরে অবশিষ্ট যা ছিল 14টা লাগেজে ভর্তি করে নিজের ছোট বোনটাকে আর নিজের গোষ্ঠীটাকে সংরক্ষণ করে হেলিকপ্টার দিয়ে দাদাবাবুদের দেশে তিনি পালিয়ে গিয়েছেন। হে আওয়ামী লীগের নেতা কর্মীরা, তোমাদের কথা একবার ভাবেন নাই? ভাববেন কেন? তোমাদেরকে তো তিনি জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে তোমাদের রাজনীতির চিরতরে তোমাদের রাজনীতির 12টা বাজানোর পরিকল্পনাই করেছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণের জন্য আমি বলতে চাই, চূড়ান্ত সময়েও কত দাম্ভিকতার সাথে তার নেতা কর্মীদেরকে আরো বিপদে ফেলবার জন্য সে ঘোষণা করেছিল। কি বলেছিল? শেখ হাসিনা পালায় না। বলেছিল শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না। এই কথাগুলো বলে সে তার লেসপেন্সারদেরকে, তার হাতুড়ি লীগ, হেলমেট লীগের বাহিনীকে আরো বেশি অত্যাচার, খুন, হত্যা করবার জন্য লেলিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত শেখ হাসিনা পালাইছে না? পালায় নাই। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার মাধ্যমে আওয়ামী লীগের কবর রচনা করেছে সে যে ইতিহাস রচনা করেছে, বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে এমন কলঙ্কজনক অধ্যায় আর কোন শাসক রচনা করে না। কত শাসক এই স্বাধীন বাংলার মাটিতে আমরা দেখেছি, তারা গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতাচ্যুত হয়েছেন। 1996 সাল 2006 সালে আন্দোলনের মুখে বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছেন। কিন্তু ক্ষমতা ছেড়ে তারা কি করেছেন? তারা তাদের বুকে সাহস ছিল, তারা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, পরিস্থিতি তারা নিজেরা ফেস করেছেন, নেতা কর্মীদেরকে মাঠে থেকে তারা নেতৃত্ব দিয়েছেন। এরশাদ সাহেব কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন, বছরের পর বছর কারাবন্দী থেকেছেন। বেগম জিয়া 80 বছর বয়সে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে
বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত থেকেছেন, নেতা কর্মীদেরকে এভাবে অসহায় অবস্থায়, এতিম অবস্থায় ফেলে পালিয়ে যান নাই। আওয়ামী লীগের ভাইয়েরা আপনাদের নেত্রী কামটা করলো কি বলেন? লজ্জা থাকলে আপনারা আবার এই বাংলাদেশে শেখ হাসিনার নাম মুখে নিতেন। আপনাদের সর্বপ্রথম কাজ হলো শেখ হাসিনার সকল স্মৃতিচিহ্ন নিজ হাতে বাংলার মাটিতে কবর রচিত করে দেওয়া। এখনো যারা বাংলার মাটিতে আবার শেখ হাসিনার ফিরে আসার দিবাস্বপ্ন দেখছেন, তাদেরকে বলবো, আমাদের কথা যদি বিশ্বাস না হয়, সর্বশেষ জাতিসংঘ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যে রিপোর্ট পেশ করা হয়েছে, জুলাই এবং আগস্টের গণহত্যার জন্য স্পষ্টভাবে শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে। চিন্তা করেন আগামী দিনে শেখ হাসিনা পালিয়ে বেড়াবে কোথায়? ভারতকে বলতে চাই, প্রতিবেশী সুলভ সৌজন্যতা যদি আপনারা রক্ষা করতে চান, যদি আপনারা ন্যূনতম কূটনৈতিক সৌজন্যতা, ভক্ততা, সভ্যতা রক্ষা করতে চান, বাংলাদেশের আদালত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি, শত শত খুনের মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তুলে দিতে হবে। সেই সঙ্গে ভারতকে বলবো, 53 বছরের তোমাদের বাংলাদেশ নীতি পরিবর্তন করো। বাংলাদেশকে নিজেদের করতলগত করবার দিবাস্বপ্ন ভুলে যাও। বাংলাদেশের অধিকার খর্ব করবার ইতিহাস ভুলে যাও। বাংলাদেশ নিজেদের পায়ে দাঁড়িয়ে তোমাদের চোখে চোখ রেখে কথা বলবে। ভ্রাতৃত্বের আচরণ করতে আসলে ভ্রাতৃত্বের আচরণ পাবে। প্রভুত্বের আঙ্গুল তুলতে গেলে সে আঙ্গুল ভেঙে গুড়িয়ে দেব। আমরা বাংলাদেশকে বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে হবে। এজন্য বাংলাদেশের সংবিধানে আর আমরা কোনোদিন ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় এই পচামাল বাংলাদেশে দেখতে চাই না। ভারত থেকে আমদানিকৃত ধর্মনিরপেক্ষতার বস্তা পচা রাজনৈতিক মতবাদ নয়াদিল্লিতে পাচার করে দিতে হবে। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অটুট থাকবে। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। রাষ্ট্রধর্ম ইসলাম অবিকৃত অবস্থায়, অপরিবর্তিত অবস্থায় বহাল থাকবে। সেই সঙ্গে নতুন দাবি আমাদের, বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের জনগণের বিগত 250 বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে সংবিধানে নতুন ধারা সংযুক্ত করতে হবে। সেটা হলো, এদেশের মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী তথা ইসলাম বিরোধী কোনো আইন, কোনো নীতিমালা, কোনো বিধিমালা কার্যকর করা যাবে না। এই ধারার কথা আমরা আজ বলছি। এই ধারা বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে আমরা মাঠে নামবো, সংগ্রাম করব, প্রয়োজনে যুদ্ধে অবতীর্ণ হব। কোরআন সুন্নাহ বিরোধী সকল নীতিমালা শাহজালাল এবং মেহেরুল্লাহদের এই বাংলার মাটি থেকে উৎখাত করে আমাদের গন্তব্যে পৌঁছবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ আলোচনায় আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন ভাষায় যে কথাটা বলতে চাই, সেটা হলো, আজ বাংলাদেশ, এই দেশের এই বর্তমান প্রজন্ম তাদের অতীতের ঐতিহ্যের ধারায় ফিরে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আপনারা দেখুন, জুলাই এবং আগস্ট বিপ্লবের সময় আমাদের দামাল সন্তানেরা কিভাবে শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা মাঠে ময়দানে নেমে এসে সকল বিভেদের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া ঐক্যের শিশাডালা প্রাচীর তারা তৈরি করেছে। তারা দেখিয়েছে রাজপথে আন্দোলন করছে, সংগ্রাম করছে, বুকে বুলেট বিদ্ধ হয়ে রাজপথে রক্ত গড়িয়ে পড়ছে, বারুদের ঝাঁজে রাজপথ উত্তেজিত হয়ে আছে।
এমন সময় নামাজের ওয়াক্ত হয়ে গেলে সেই রাজপথে দাঁড়িয়ে আমার সন্তানেরা আল্লাহু আকবার আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করেছে। যেই পিচ ঢালা রাজপথে তাদের বুকের রক্ত দিয়ে রাজপথকে রঞ্জিত করেছে, নামাজের সময় হলে সেই বুকের রক্তে রঞ্জিত পিচ ঢালা রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। এটাই হলো আজকের বাংলাদেশের তরুণ প্রজন্মের পরিচয়। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা রেজিম এবং তার শেরকি সংস্কৃতি বাংলার মাটি থেকে উৎখাত হওয়ার পরে 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক যত মূর্তি মুসলিম জনপদে ছিল সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে বিপ্লবীরা। মুসলিম জনপদ থেকে শিরকের সংস্কৃতি, শিরকের প্রতীক মূর্তি ভেঙেছে, কিন্তু কোনো হিন্দুদের মন্দিরে, তাদের বাসা বাড়িতে কোথাও তাদের কোনো প্রতিমা, তাদের কোনো মূর্তির গায়ে ফুলের টোকাও দেয় নাই। তার মানে হলো এই আগস্টের বিপ্লব ছিল অসাম্প্রদায়িক তৌহিদবাদী বিপ্লব, অসাম্প্রদায়িক তৌহিদবাদী বিপ্লব, অসাম্প্রদায়িক মূর্তি বিরোধী বিপ্লব, অসাম্প্রদায়িক ইসলাম বিরোধী শক্তিকে উৎখাত করবার বিপ্লব। কাজে এই আগস্ট বিপ্লবের প্রতি সম্মান প্রদর্শন করেই বলতে চাই, যারা বাংলাদেশে আবার ভারতীয় আধিপত্যবাদ ফিরে আসবার স্বপ্ন দেখছো, যারা আবার বাংলাদেশকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার পায়তারা করছো, যারা আবার বাংলাদেশে নাস্তিক্যবাদের উত্থান হওয়ার স্বপ্ন দেখছো, তোমাদের দিবা স্বপ্ন ভুলে যাও। এই বাংলাদেশ অনেক রঙের বাংলাদেশ আমরা দেখে এসেছি। একবার দেখেছি সোনার বাংলাদেশ, আবার দেখেছি নতুন বাংলাদেশ, এরপরে দেখেছি সবুজ বাংলাদেশ, এরপরে দেখাইছেন আপার ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ যাওয়ার আগে ভেলকি দেখিয়েছেন স্মার্ট বাংলাদেশ। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে গড়ে তুলব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন নেটওয়ার্ক বাংলার প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লা বিস্তীর্ণ করতে হবে। এভাবে প্রতিটি ইসলামী রাজনৈতিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আগামীর দিনে আমরা বৃহত্তর ঐক্যবদ্ধ ইসলামের প্ল্যাটফর্ম গড়ে তুলব ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনে একটি ব্যালট বক্স আমরা উপহার দেব। এ জাতি ইনশাআল্লাহ আগামীর দিনে ইসলামের পক্ষে তাদের গণরায় দিবে এবং বাংলাদেশ আগামীর দিনে ইসলামের বাংলাদেশ হবে। এদেশের শাসন ব্যবস্থা হবে আল কোরআনের শাসন ব্যবস্থা। এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবার লক্ষ্যে, খেলাফতের বাংলাদেশ করবার লক্ষ্যে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রেখেই চলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা এই যে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান, ইনসাফের বাংলাদেশ গড়তে চান, আমি আপনাদেরকে আল্লাহর নামের শপথ করে বলতে চাই, বৈষম্যহীন এবং পূর্ণাঙ্গ ইনসাফ কায়েম করতে চাইলে মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। এই জন্য একমাত্র ব্যবস্থা হলো সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, খেলাফতের ব্যবস্থা কায়েম করতে হবে। এই জন্য আপনারা বাংলাদেশের প্রতিটি পাড়ায় পাড়ায় খেলাফতের আপনাদেরকে দুর্গ করে তুলতে হবে। আপনার খেলাফতের দাওয়াতকে ব্যাপকতর করুন। গণমানুষকে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কথা উপলব্ধি তাদেরকে দাওয়াত দিয়ে খেলাফতের পতাকা তলে তাদেরকে সংঘবদ্ধ করুন। ইনশাআল্লাহ খোরাসান জেগে উঠেছে, সিরিয়া শাম জেগে উঠেছে, হামাস জেগে উঠেছে, পৃথিবীর দিকে দিকে মুসলমানদের উত্থান ঘটছে। বাংলার মুসলমানদের এই জাগরণ ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের মাধ্যমে মঞ্জিল মাকসাদ পর্যন্ত পৌঁছবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামীর দিনে আমি মেহেরপুরবাসীর কাছে জিজ্ঞাসা করতে চাই, আল কোরআনের রাজ গড়বার লক্ষ্যে, আল্লাহ প্রদত্ত
খেলাফতের বন্দোবস্ত কায়েম করবার জন্য এই সংগ্রামে আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, সাহায্য করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।